আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পেরেকটা মনে আজকে পড়েই গেল। শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে, এতে কোনো সন্দেহ নাই। দেশে ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশত্যাগী হাসিনা ছাড়াও আরো 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর পরিস্থিতি জেনারেলদের কনফারেন্সে সবাই সেনা প্রধানের বক্তব্যের সাথে একমত হয়নি। স্পষ্টত জেনারেলরা দুই ভাগে বিভক্ত। সেনাবাহিনীর অপরাধীদের বিচারের আওতায় আনার দৃশ্যমান প্রক্রিয়া শুরু হওয়ায় ইয়াং অফিসার, লেফটেন্যান্ট কর্নেলের নিচে এবং সাধারণ সৈনিকদের 95%ই খুশি। আমরা সেনাবাহিনীর দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টির জন্য না। কে কি বললো টললো এটা না। আমাদের দিকে অনেক জায়গায় মোটো আছে, আমাদের মোটোতে লেখা আছে আমরা দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে হলে করতে। সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তারা 15 জন যাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সেই 15 জনকে তারা আটক করেছেন এবং তাদের হেফাজতেই আছেন। আর একজন পলাতক আছেন বলে তারা বলেছেন, তিনি হলেন মেজর জেনারেল কবির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক আদালত চার্জশিট দাখিল করেছে। অভিযোগ যাদের উপর আসছে বা যাদের গ্রেফতারের নির্দেশনা আসছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য বড় মাফিয়াগুলো দেশ ছেড়ে পালিয়ে গেছে, এমন তথ্য আসছে। যদিও এই ব্যাপারে সেনাবাহিনী স্পষ্ট করে কিছু বলেনি। ইম্পর্টেন্ট যে বার্তাটি ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলন করে কিছু বিষয় জানানো হয়েছে। এর মধ্যে বলা হয়েছে যারা সার্ভিসে রয়েছেন সেনাবাহিনীর এই মুহূর্তে, তাদের মধ্য থেকে 14 জন এবং এলপিআরে যাওয়া একজন, মোট 15 জনকে সেনা হেফাজতে আনা হয়েছে। দুটো বিষয় ভালো করে খেয়াল করবে। সেনাবাহিনী আজকে বলছে সাংবাদিক সম্মেলন করে যে তারা 15 জনকে তাদের জিম্মায় এনেছেন বা হেফাজতে এনেছেন। প্রশ্ন হলো, বাকিরা কোথায়? ইতিমধ্যে বিভিন্ন সোর্স থেকে পাওয়া যে খবর, সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার বা বিভিন্ন বলবো গণমাধ্যমের ইন্টেলিজেন্স সোর্স, তারা জানাচ্ছেন অনেকেই ভারতে পালিয়ে গেছেন। সর্বশেষ যে তথ্যটি আসছে যে জেনারেলকে নিয়ে কবির, তার বিষয়টিও বলা হচ্ছে তিনি চলে গেছেন তামাবিল হয়ে ওপারে। আর পূর্বেই দেশ ছেড়ে গেছেন ডিজিএফ এর সাবেক মহাপরিচালক আকবর। মিস্টার তাভরেজেরও নামটি আসছে ভারতে চলে যাওয়ার। প্রশ্ন হলো, সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করে পালিয়ে গেল? আর দ্বিতীয় বিষয়টি হলো, যারা পালালো না বা যাদেরকে সেনা হেফাজতে আনা হলো, তাদেরকে কেন পালাতে দেয়া হলো না? দুটো প্রশ্ন পেলেন। 3 নম্বর প্রশ্ন, ওয়াকারুজ্জামানের সাথে যে বৈঠকের অভিযোগ এসছে আমাদের কাছে, সেই বৈঠকে তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত এসেছিল যখন আন্তর্জাতিক আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করে? 4 নম্বর প্রশ্ন হলো, ওয়াকারুজ্জামানের এখানে ভূমিকা কি? তিনি কি ফেসে যাচ্ছেন শিগগিরই? চলেন এই বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা করে ধারাবাহিক আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, প্রথম যে বিষয়টি তৈরি হয়েছে আমাদের সামনে সেটি হলো সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলন। সেনাবাহিনী তাদের সাংবাদিক সম্মেলনে 15 জনকে তাদের হেফাজতে আনার তথ্য জানিয়েছে। 5 তারিখের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রায় 650 মতো বিভিন্ন পেশাজীবী হাই অফিসিয়াল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, রাস্তায় নানান রকম অনৈতিক অপরাধে জড়িত ছিল, তারা সেনা হেফাজতে ছিলেন, অর্থাৎ আশ্রয় নিয়েছিলেন। এবং এই তথ্যটি প্রকাশ্যে গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর আমরা অনেককেই দেখলাম মিসিং, অর্থাৎ আর তারা গ্রেফতার হলেন না, পালিয়ে গেলেন। এর মধ্যে অল্প কজনকে আমরা গ্রেফতার দেখলাম, সালমানিফ রহমান, আনিসুল হক, পলক, এবং আমরা পেলাম জিয়াউল আহসানকে। কিন্তু বারবার যে তথ্য আমরা প্রচার করেছিলাম গণমাধ্যমে, এম আরাফাত কোথায় গেলেন, হাসান মাহমুদ কোথায় গেলেন, এরা প্রত্যেকেই সেনা হেফাজতে ছিল, এমন ইন্টেলিজেন্স তথ্য আমাদের কাছে আসছে। প্রশ্ন হলো, ওয়াকারুজ্জামান বা আমাদের আইএসপিআর যা বলেন তাই যে সত্য, এটা কি এদেশের মানুষ বিশ্বাস করে? এবং আমরা ভেতর থেকে অনেক রকম তথ্য পাই, হয়তো তারা অফিসিয়ালি এই তথ্য নিশ্চিত করেন না, অর্থাৎ
সোর্স আমাদের সাংবাদিকদের যে তথ্য দিয়ে থাকে, যে সোর্সের তথ্যের আলোকেই আমরা সাধারণত গণমাধ্যমে খবর প্রচার করি। এবং এইটুকু কনফার্ম থাকতে হবে আপনাদের যে আমরা বরাবরই যে কাজটি করি, একটা সোর্স খবর দিলেও আমরা প্রচার করি বিষয়টা এরকম না। এটাকে চেক, কাউন্টার চেক, অনেক রকম চেক করে এই খবরগুলো আপনাদের কাছে হাজির করি। কারণ একজন পেশাদার সাংবাদিক, মূল ধারা সাংবাদিক কখনো মিথ্যা বলতে চায় না, তার ক্রেডিবিলিটি নষ্ট করতে চায় না। হাসান মাহমুদ ছিলেন সেনা হেফাজতে, পালিয়ে গেলেন। হারুন, পুলিশের যে হারুন, তিনি ছিলেন, পালিয়ে গেলেন। বিপ্লব ছিলেন, পালিয়ে গেলেন। এম আরাফাত ছিলেন, পালিয়ে গেলেন। শিরিন শারমিন এখনো সেনা হেফাজতে রয়েছেন। তাকে দিয়ে আওয়ামী লীগের ক্লিন আওয়ামী লীগ বা আরেকটা নতুন আওয়ামী লীগ তৈরির কাজ চলছে। প্রশ্ন হলো, সেনাবাহিনীর দায়িত্ব কি এই কাজগুলো? 5 তারিখের পর ডিজিএফআই এর বিতর্কিত অফিসাররা অনেকেই বাবা দায়িত্ব পালন করেছেন। যখন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করছিল, ডকুমেন্ট হাজির করছিল, প্রমাণ হচ্ছিল, তখন আমরা দেখলাম ওয়াকারুজ্জামানের দৌড়ঝাঁপ বেড়ে গেছে। কখনো প্রেসিডেন্ট, কখনো প্রধান উপদেষ্টা, কখনো প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করছিলেন, আমরা তথ্য দিচ্ছিলাম। পরক্ষণে আমরা দেখছিলাম যে আবার স্বাভাবিক হচ্ছে, আবার আলোচনা, আবার স্বাভাবিক। সর্বশেষ প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বললেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। প্রশ্ন হলো, 1 বছর পরে গিয়ে ইউনূস এই কথাটি তাকে বলতে বাধ্য হলেন কেন? তার মানে এই দুজনের মধ্যে টানাপোড়েন ছিল, এটাই তো প্রমাণিত হয়ে গেছে। ওয়াকারুজ্জামানকে হঠাৎ করে 1 বছর পরে বলতে হলো আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কোনো গুজবে কান দেবেন না। অর্থাৎ ওয়াকারুজ্জামান ইউনূসকে ফেলে দিতে চাইছে, এমন তথ্যগুলো যখন আসছে গণমাধ্যমে, এটাকে ওয়াকারুজ্জামানকে ইউনূসকে এসে কনফার্ম করতে হলো। এবং আমরা যখন দেখলাম ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক আদালত গুম খুন নিয়ে জোর সোরে কাজ করছিল, তখন দেখলাম এই সেনাবাহিনীর কিছু কিছু গ্রুপ, একটি রাজনৈতিক বড় দল, বাংলাদেশের এই মুহূর্তে যারা বড় দল, তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে, একাধিক নেতার সাথে। এরকম তথ্য আমাদের কাছে আসছে। আমি বারবারই বলছি, এই অভিযোগ বা তথ্য আসে, কনফার্ম করে আমি বলবো না, এটা আমার দায়িত্ব না। যদি মিথ্যা হয় আইএসপিআর বলবে, যদি সত্য হয় সেটা আইএসপিআর বলবে, যেহেতু আমাদের একটা বাহিনী আছে এবং তাদের প্রেস উইং আছে, কথা বলার জায়গা। আমরা কেবল আমাদের অভিযোগের জায়গাগুলো বলছি। বিভিন্ন সোর্স থেকে খবর এলো মির্জা ফখরুল ক্যান্টনমেন্টে গেলেন দেখা করতে। এই ব্যাপারে ফখরুল কিছু বললেন না। এরপরে তথ্য হইল ক্যান্টনমেন্ট থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএনপির খুব পাওয়ারফুল নেতাদের সাথে বৈঠক করলেন। এরপর আমরা যে বিষয়টি দেখলাম, বিএনপি নির্বাচন ছাড়া আর একটা দাবিও তুলল না, শুধু নির্বাচন চাই। যে বিএনপি বারবারই বলেছে গুম খুনের বিচার করবে, সেই বিএনপি নির্বাচন শব্দ ছাড়া আর একটা দাবি তুলল না কারো কাছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। সর্বশেষ তারেক রহমানের বক্তব্যটি সিগনিফিক্যান্ট, এবং তারেক রহমানের বক্তব্যের পরই আন্তর্জাতিক আদালত এই যে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি কনফার্ম করলো। তার মানে তারেক রহমান যা চাইছেন, তার দলের এমন কিছু নেতা আছেন তারা ভিন্ন কিছু চাইছেন। তারেক রহমান চাইছেন রুল অফ ল, তারেক রহমান চাইছেন এই অপরাধীদের বিচার হোক, কিন্তু বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ চাইছে না, এমনটিও তথ্য আসে। সেই গ্রুপটি আমরা বলছি না কারা, আপনারা বুঝে নেবেন। বলা হচ্ছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা বিএনপিকে আশ্বস্ত করছিল, বোঝাচ্ছিল যে এই অফিসারদেরকে আপনারা ছেড়ে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, বা তাদের অপরাধের জন্য তাদেরকে সাজা দিয়েন না, আমরা আপনাদের ক্ষমতা বসাবো, এটা করবো, এটা করবো, এটা করবো। যে কোনোভাবে সেনাবাহিনী আগামী নির্বাচনে বিএনপির জন্য কাজ করবে। আমি জানি না সত্য না মিথ্যা, এরকম কিছু অভিযোগ আসছে। সেভাবেই বিএনপির একটি গ্রুপ নিশ্চুপ ছিল। এবং আমরা দেখলাম একসময় জামাত নেতা বা জামাতের আইনজীবী হয়ে কাজ করেছেন মানবতা বিরোধী অপরাধে, জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছিল সেই সময় সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি তাজুল ইসলাম, তিনি এই বিষয়টিতে ব্যাপক সাহসিকতার সাথে কাজ করছিলেন। এবং আসিফ নজরুল একটি ইন্টারভিউতে বলেই ফেলেছিলেন যে তিনি এই ট্রাইব্যুনালের জন্য অনেক বিচারপতিকে নক দিয়েছিলেন, বিচারপতি না আইনজীবীদের, কেউ রাজি হয়নি, কিন্তু তাজুল সাহেব রাজি হয়েছে। এবং আসিফ নজরুল বলেছিলেন আমরা এমন একজন প্রসিকিউটর চেয়েছিলাম, চিফ প্রসিকিউটর, যিনি 1000 কোটি টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না। কারণ এই দেশের সর্বোচ্চ পজিশন থেকে সর্বনিম্ন পজিশন পর্যন্ত সব করাপ্টেড, টাকা দিলে সব চলে। সেটা উপদেষ্টা বলি, প্রধান উপদেষ্টা বলি, সেনা প্রধান বলি, ডিজিএফআই প্রধান বলি, এনএসআই প্রধান বলি, সচিব বলি, প্রেসিডেন্ট বলি, যা বলি। স্পেসিফিক আমাদের বর্তমান সেনাপ্রধানের কথা বলছি না, পূর্বে যারা ছিলেন আজিজ থেকে শুরু করে অনেকেই তো সবাই তো করাপ্টেড ছিল। বর্তমান সেনাপ্রধানের ব্যাপারে আমার এই তথ্য জানা নেই, যতটুকু জানি তিনি সৎ, বাট আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রতি তার করুণা বা সুদৃষ্টি আছে, আত্মীয়তার জন্য এমন অভিযোগ আছে, এটাও আমি কনফার্ম বলবো না। আমি আমার দেশপ্রেমিক বাহিনীকে এভাবে বলতে চাই না। সেটা আমরা আমাদের জনগণদেরকে এটুকু বলবো যে আমরা চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকাই থাকুক।
সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তারা 15 জন যাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেই 15 জনকে তারা আটক করেছেন এবং তাদের হেফাজতেই আছেন। আর একজন পলাতক আছেন বলে তারা বলেছেন, তিনি হলেন মেজর জেনারেল কবির আহমেদ। মেজর জেনারেল কবির আহমেদ ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে, তার পরিবার নিয়ে তামাবিল দিয়ে এবং বিভিন্ন চেকপোস্টের কথা বলা হচ্ছে। কিন্তু এরই মাঝে ডক্টর পিনাকি ভট্টাচার্য তার কিছু তথ্য শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে। সেখানে তিনি লিখেছেন যে এখনো কবির আহমেদ ভারতে পালাতে পারে নাই, বাংলাদেশের ভিতরেই আছে, সে ভারতে পালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে গত 9 তারিখ থেকে। কিন্তু এই 9 তারিখ থেকে এখনো কোনো প্রাইভেট গাড়ি চলাচল করে নাই এই পোস্টগুলা দিয়ে, যেই পোস্টগুলা থেকে বাংলাদেশ এবং ভারতের সাথে ব্যবসা বাণিজ্য হয়। সেখানে ট্রাক এবং বিভিন্ন যানবাহন চললেও প্রাইভেট গাড়ি বা প্রাইভেট গাড়িতে যাওয়ার কোনো চলাচলের ব্যবস্থা হয়নি। তাই এই জায়গায় ডক্টর পিনাকি ভট্টাচার্যের তথ্য অনুপাতে মেজর জেনারেল কবির আহমেদ বাংলাদেশের ভিতরেই আছে, ভারতের সন্নিকটে কোথাও দিয়ে সে পারাপার হওয়ার চেষ্টা করছে। এই কারণে ডক্টর পিনাকি ভট্টাচার্য তার কোন ফেজ হতে পারে, দাড়ি রেখে টুপি পরে চশমা পরে সে কিভাবে যেতে পারে তার কিছু নমুনা ফটোও ডক্টর পিনাকি ভট্টাচার্য আরেকটি পোস্টে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন। তাই বাংলাদেশের ওই অঞ্চলগুলোতে যেই ভাই বোনেরা বসবাস করেন তাদেরকে অনুরোধ করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যে সেনাবাহিনীর এই কবির আহমেদ যাতে পালাতে না পারে, ভারতে না যেতে পারে, আপনারা গ্রেফতার করবেন এবং তাকে পুলিশের হাতে তুলে দিবেন। এই হলো বর্তমান সিচুয়েশনটা, যেই সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের হুঙ্কারে দেশের ভাগ আর বিড়াল একসাথে পানি খেত, সেই ভাগ এখন বিড়ালের ভয়ে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না। তার মানে আপনি যদি অপরাধী হয়ে যান তার আগে আপনি যত হুঙ্কারওয়ালা ভাগার সিংহ হন, বিড়ালের কাছেও আপনি মাথা নত করতে বাধ্য হবেন যদি আপনি অপরাধী হন। তাই অপরাধ করার আগে ভেবেচিন্তে করলে আর এই সমস্যা কবিরের জন্য এবং অন্যান্য সেনা অফিসারের জন্য হতো না। এবং পুলিশ, র্যাব, বিডিআর, আনসার থেকে শুরু করে যাদের অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তারাও যদি এখান থেকে শিক্ষা নেন তাহলে ভবিষ্যতে আর কোনো এরকম অপরাধী সরকারের কোনো বাহিনীতে তৈরি হবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। মাঝে মাঝে শফিকুল আলম একটু অতিরিক্ত কথা বলে, একটু বেশি কথা বলে, আমরা অনেকেই তাকে বলে থাকি যে একটু বেশি কথা ছেড়ে দেওয়ার জন্য। তবে আবার এই বেশি কথার ভিতরে তার যে একটা দায়িত্ব, যেহেতু সে প্রধান উপদেষ্টার পেশ সচিব, তার একটা দায়িত্ব থাকে যে সিভিল এবং সেনাবাহিনীর ভিতরে বা সেনাবাহিনীর আভ্যন্তরীণ ভাবে তারা যেন ভয় না পেয়ে যা, তাদেরকে শান্ত রাখার জন্য, তাদের ভিতরে যাতে আতঙ্ক কাজ না করে, যে এই 15 জন মানে টোটাল 24 জন সেনা অফিসারের যে এখন নাম আসলো, এরপরে আবার কার নাম আসে, তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে বলে আমরাও জানতে পেরেছি। এই আতঙ্কটা না আসার জন্য শফিকুল আলমের এটা একটা পলিসি হতে পারে। শফিকুল আলম এখানে যা বলেছেন, শনিবার বাসসকে পেশ সচিব বলেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। কথাটা সুন্দর, এই মুহূর্তে নেই, কিন্তু ভবিষ্যতে হবে না। যাদের 170 থেকে 80 জনের নাম আইসিটিতে আসছে, সেই 170-80 জনের নামই বাই সিরিয়ালি আসবে এবং তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। এই বিশ্বাসটাই আমি করছি। আপনাদের বিশ্বাস আপনারা কমেন্টস করে মতামতে লিখবেন। এখানে লেগেছে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া গুজব। মন গড়া গুজব আসলেই শফিকুল আলম হয়তোবা মুখ দিয়ে বলছেন, আসলে এটা গুজব নয়, এটাই রাইট, এটাই সত্য যে এই 24 জনের পরে আবার 24, আবার 50, আবার 40 এরকম করে নামটা বাই ক্যাটাগরি অনুপাতে কে কতটুকু অপরাধ করেছে বা কে কোন সেক্টরে অপরাধ করেছে, এবার যাদের নামে করা হয়েছে তাদেরকে করা হয়েছে তারা গুমের সাথে জড়িত থাকার কারণে। গুম করে যে যেরকম ইলিয়াস আলী সহ বিএনপি নেতা ইলিয়াস আলীকে যেরকম মারা হয়েছে, এরকম আরো জামাত শিবিরের অনেক মানুষকে মারা হয়েছে গুম করে। সেই গুমের সাথে যারা জড়িত, গুম করে আয়না করে রাখার সাথে যারা জড়িত, তাদেরকে এই মুহূর্তে তাদের নামে ওয়ারেন্ট জারি হয়েছে। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার হেলিকপ্টার দিয়ে গুলি করা, প্রাইভেট রাস্তা গাড়ি চালিয়ে গুলি করা, রাস্তার ভিতরে বন্দুক পেতে গুলি করা, এই সমস্ত মানুষগুলোর নাম বাই সিরিয়ালি আসবে, সেটাই আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।